প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের আয়োজনে। সাথে আছে আমি ডক্টর এজি প্লাবন। দর্শক, একটি বিষয় আমরা প্রায় দেখতে পাই যে একটু বয়স হলেই কিন্তু প্রতিটা ঘরে ঘরে দেখা গেল বাবা মায়ের হাঁটু ব্যথা কিন্তু হয়েই যায়। এই যে হাঁটু ব্যথাটা কেন হচ্ছে দর্শক, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে অস্টিও আর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন অর্থোপেডিক সার্জন। সাথে আছেন অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। ধন্যবাদ ডক্টর প্লাবন আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। স্যার, একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা প্রায়ই দেখি যে একটু বয়স হলো প্রতিটা ঘরে ঘরেই আমাদের বাবা মায়েরা কিন্তু হাঁটু ব্যথা নিয়ে ভুগছেন এবং এটা কিন্তু হাঁটু ব্যথাটা নিয়ে কন্টিনিউ করছেন। প্রথমে আসতে চাই যে এই যে বয়স্ক মানুষদের হাঁটু ব্যথা আসলে কি কি কারণে হয়ে থাকে? ধন্যবাদ ডক্টর প্লাবন। বয়স্ক লোকদের মূলত বয়সের কারণে হাঁটুর কিছু পরিবর্তন হয়। যেমন অল্প বয়সে যখন হাঁটুর ভিতরে সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে, এটা বয়সের কারণে আস্তে আস্তে এর তারল্যটা বা ঘনত্বটা লোপ পায় এবং সেটার যে কার্যকারিতা সেটাও আস্তে আস্তে কমে যায়। তারপরে যে হাঁটুর ভেতরে যে কার্টিলেজ আছে সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এবং একটা পর্যায়ে আসে যে এই হাঁটুটা দুটো হাড়ের মাঝখানে ঘর্ষণ খায় এবং তীব্র ব্যথা অনুভূত হয়। এই যে পরিবর্তন হচ্ছে অল্প বয়স থেকে বয়সকালীন বা বৃদ্ধ বয়সে, এর ভেতরেই প্রতিটি স্টেপে স্টেপে তার হাঁটুতে ব্যথা অনুভব হয়। স্যার, আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা মডেল আমাদের সামনে আছে, একটু মডেলটা দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বুঝতে চাই যে এই যে পরিবর্তনটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, আমরা যেটা আপনাদের প্রদর্শন করছি এটা মূলত একটি হাড়ের মডেল, কিন্তু এই বাস্তব অবস্থায় এটার ভেতরে একটা তরল একটা জিনিস থাকে যার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তার উপরে একটা মেমব্রেন জাতীয় জিনিস থাকে যার নাম হলো সাইনোভিয়াল মেমব্রেন। তার উপরে থাকে একটি ক্যাপসুল। তো এটা একটা ক্যাপসুল দ্বারা এটা আবৃত থাকে এবং ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে ক্রমান্বয়ে এটা আস্তে আস্তে তারল্য লোপ পায় এবং এখানে যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে লাল রঙের যে কার্টিলেজটা আছে এটাও আস্তে আস্তে থিন হয়ে যায়। অর্থাৎ হচ্ছে খুব থিন মানে পাতলা হয়ে যায় এবং আস্তে আস্তে এই হাড়ে হাড়ে ঘর্ষণ হয় এবং তখন তীব্র ব্যথা। স্যার, এটা তো আসলে বয়স বাড়ার সাথে সাথে নর্মালি প্রতিটা মানুষেরই হয়ে যায়। জি। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা বয়স আছে, যখন আপনার 70-80 হয়ে যাবে তখন আপনার টোটাল অ্যাজ এ হোল কার্যক্ষমতা হারাবে, তখন এটা এক অবস্থা। কিন্তু আপনি যদি 40 বা 45-এর মধ্যেই এই অস্টিওআর্থ্রাইটিসে ভুগতে থাকেন তাহলে তো সমস্যা। স্যার, আপনি যেহেতু বললেন স্যার এই যে অস্টিও আর্থ্রাইটিস জনিত যে হাঁটু ব্যথা, একটু আপনার কাছে আসতে চাই যে এই যে অস্টিও আর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথা আসলে কত রকমের হয়ে থাকে এবং একজন রোগী আসলে কিভাবে বুঝবেন যে তিনি এই প্রবলেমে ভুগছেন? ধন্যবাদ। প্রথমত অস্টিওআর্থ্রাইটিসের আমরা যে ক্যাটাগরি করি 3 ভাগে ভাগ করি: অল্প অস্টিওআর্থ্রাইটিস, মাঝারি অস্টিওআর্থ্রাইটিস এবং তীব্র সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস। 3 ভাগে আমরা ভাগ করি। অল্প যে অস্টিওআর্থ্রাইটিস সেখানে তার আড়ষ্ট ভাব হবে, তার হাঁটুর ভেতরে কিছু যন্ত্রণা হবে এবং অল্প ফুলে যাবে। তো সে তখন বুঝতে পারবে যে তার হাঁটুর ভেতরে কিছু হচ্ছে। সে যখন ডাক্তারের কাছে শরণাপন্ন হবে, ডাক্তার তাকে বুঝিয়ে বলবে যে আপনার এটা হয়েছে এবং সে তখন ডাক্তার ট্রিটমেন্ট দিবে যে আপনার হলে আপনার প্যারাসিটামল খাবেন, বড় জোর আইবুপ্রোফেন জাতীয় খাবার খাবেন এবং এই সময়টা সে আউটলাইন ট্রিটমেন্ট দিয়ে দেবে। যেমন তার লাইফস্টাইল মডিফাই করবে। লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা যদি তার স্বাস্থ্য বা স্থূলকায় হয় সে স্থূলটা কমিয়ে আনবে, যদি তার মাটিতে বসার কিছু কাজ থাকে সেটাকে অ্যাভয়েড করবে, কিন্তু তার মুভমেন্ট কখনো বন্ধ হবে না। অনেকে মাটিতে বসা অ্যাভয়েড করার ক্ষেত্রে সে তখন হাঁটাহাঁটি বন্ধ করে দেয়। এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সে অবশ্যই হাঁটাহাঁটি চালিয়ে যাবে এবং সে ফিজিওথেরাপি করবে, অর্থাৎ এই যে তার সমস্যাটা এই প্রসেসটাকে ডিলে করার চেষ্টা করবে।
আচ্ছা স্যার, আমরা অল্প অস্টিওআর্থ্রাইটিস যেটা বললেন এটা চিকিৎসা সম্পর্কে একটু শুনলাম। পরবর্তী দুইটা স্টেজ বা পরবর্তী দুইটা ধাপের আসলে কখন কোন চিকিৎসাটা দেওয়া হয়? আমরা যখন অল্প অস্ট্রোআর্থ্রাইটিসের চিকিৎসা ফেল করি তখন আমরা বুঝে ফেলি যে তার এখন মাঝারি স্টেজে আছে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা যেমন আইবুপ্রোফেন দিয়ে এখানে কাজ হচ্ছে না। আচ্ছা, এখানে রোগীরা এসে বলে যে আমার ব্যথা সারছে না, আপনি যে ওষুধ দিচ্ছেন, যে প্রথা অবলম্বন করেছিলেন এখন আর সেটা সারছে না। তখন আমরা তার দুটো জিনিস আমরা কন্টিনিউ করি। একটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনটাকেও আরও জোর দিই এবং তাকে ফিজিওথেরাপিটাও কন্টিনিউয়েশন করি। এরই ফাঁকে আমরা তার ওষুধ কমিয়ে দিয়ে আমরা তাকে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড, ভিস্কো সাপ্লিমেন্টেশন অথবা পিআরপি থেরাপিতে আমরা যাই, যার যেটা সুবিধা। কেউ কেউ স্টেরয়েডের সুবিধা যদি আর্থ্রাইটিস থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে অনেক সময় আমরা স্টেরয়েড অ্যাপ্লিকেশন করি, কিন্তু এতটা না। অনেকে যেমন 15 দিন পর পর 6 ডোজ না, আমরা খুবই আর্লি স্টেজে এটা আমরা দেই, যেটা আমরা একবার কি দুবার, এর বেশি আমরা পেশেন্ট বুঝে বা অবস্থা বুঝে। এবং অবশ্যই স্টেরয়েড তাদের দিব যাদের ডায়াবেটিস নাই, সব কিছু। এখন দ্বিতীয়টা আমরা যেটা প্রেফার করি ভিস্কো সাপ্লিমেন্টেশন। এটা ওয়ার্ল্ড ওয়াইডই এখন অনেক বেশি এটা এখন চর্চা হচ্ছে, আগে যেটা হতো না। তার অর্থ হচ্ছে হাঁটুর ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইডটা আছে, যেটার কার্যকারিতা কমে গিয়েছিল, সেটা আমরা বের করে আমরা ভিস্কো সাপ্লিমেন্টেশন বা আর্টিফিশিয়াল সাইনোভিয়াল ফ্লুইড আমরা দিই। এতে দেখা যায় যে তার কিছুটা ব্যথা এবং কার্যকারিতা সে ফিরে পায়। কিন্তু অবশ্যই ভিস্কো সাপ্লিমেন্টেশনের সাথে তাকে ফিজিও বা আমাদের অ্যাসোসিয়েটেড মাসল যেগুলা কার্যকারিতা হারিয়ে গিয়েছিল সেগুলাকে পুনরায় ফিরে আনার প্রচেষ্টা, দ্যাট মিনস ফিজিওথেরাপি দিয়ে নিয়ে আসা হয়। তারপরে যদি আমরা দেখি যেতেও কাজ হচ্ছে না, আমরা এখন পিআরপি থেরাপি দিই। পিআরপি থেরাপিটা হচ্ছে শরীরের থেকে আমরা রক্ত নিই, এই রক্তটা ল্যাবরেটরিতে আমরা সেন্ট্রিফিউজ করি, সেন্ট্রিফিউজ করে সেলকে আলাদা এবং প্ল্যাটলেট রিচ প্লাজমা যেটা আছে সেটা আলাদা করি। এই প্ল্যাটলেট রিচ প্লাজমা যখন আমরা সিরিঞ্জে নিয়ে হাঁটুর ভেতরে ইনজেক্ট করি, এটাই হচ্ছে পিআরপি থেরাপি। পিআরপি থেরাপি নিজের শরীরের রক্ত দিয়ে একটি কেমিক্যাল সেটা নিজের হাঁটুতে প্রবেশ করি, এখানে কোনো ধরনের রিয়াকশন নাই। আমি বর্তমানে পিআরপি থেরাপি প্র্যাকটিস করছি এবং এটার আউটকাম কনজারভেটিভ ট্রিটমেন্টে এটা ভালো, কিন্তু এটাই শেষ চিকিৎসা না। অনেকেই মনে করে যে পিআরপি থেরাপি দিলে আমার হাঁটু একেবারে ভালো হবে, আমরা সেটা মনে করি না। সেক্ষেত্রে স্যার আমরা যদি বেশ কিছু চিকিৎসা পদ্ধতির কথা শুনলাম স্যার, এখন এগুলো যদি কখনো দেখা গেলো একটা পেশেন্টের এগুলো তো শেষ পর্যন্ত হাঁটু ব্যথাটা পুরোপুরি যাচ্ছে না, তাদের ক্ষেত্রে সর্বশেষ চিকিৎসা হিসাবে কি করা হয়? ধন্যবাদ। যখন দুটো হাড্ডি ঘর্ষণ শুরু হয়ে গেল তখন পিআরপি থেরাপি আর কোনো কাজ করছে না। পিআরপি থেরাপি একটি রিজেনারেটিভ মেডিসিনের একটি পার্ট, যেখানে কিছু কার্টিলেজ রিজেনারেট করে, কিন্তু যেখানে কার্টিলেজই নাই, যেখানে টোটাল নি জয়েন্টের বা হাঁটু জয়েন্টের কার্টিলেজ ক্ষয়প্রাপ্ত হয়, সেখানে পিআরপি থেরাপি বা ভিস্কো সাপ্লিমেন্টেশন বা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দিয়ে কোনো কাজ হয় না। তখন আমাদেরকে চলে যেতে হয় টোটাল নি রিপ্লেসমেন্ট বা হাঁটু জয়েন্টের প্রতিস্থাপন। স্যার আমরা এই প্রতিস্থাপনটা কি বাংলাদেশে স্যার আপনারা করছেন? এই বিষয়ে একটু জানতে চাই সংক্ষেপে, আমার অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে। জি ধন্যবাদ। আমাদের হাঁটু প্রতিস্থাপন সার্জারিটা এটা বর্তমান বয়স প্রায় 20 বছর হয়ে যাচ্ছে বাংলাদেশে, এবং এটা এখন অনেক আধুনিকায়ন হচ্ছে। বর্তমানে বাংলাদেশের যে আর্থোপ্লাস্টিক সোসাইটি আছে তারা বাংলাদেশে রোবোটিক নি রিপ্লেসমেন্ট নিয়ে আসার চেষ্টা করছে, সর্বাধুনিক যে চিকিৎসা পদ্ধতি চলছে এখন। এই যে হাঁটুর প্রতিস্থাপনটা, এটা কিন্তু অনেক জেনারেশন অতিক্রম হয়ে গেছে। বাংলাদেশের প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, সেকেন্ড জেনারেশন, এখন তৃতীয় পর্যায়ে চলছে। তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তৃতীয় পর্যায়ে বলতে কি হচ্ছে? অনেক সময় হাঁটু প্রতিস্থাপন ফেল করতে পারে,
সে হাঁটু প্রতিস্থাপন নিয়ে আছে, কিন্তু সে আবার পড়ে যে আবার সমস্যা হতে পারে। এই পর্যায়েও রিভিশন নি রিপ্লেসমেন্ট সার্জারি আচ্ছা। বাংলাদেশে হচ্ছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর প্লাবন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।